প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখছেন এটি নিউজ এবং আমরা রয়েছি বিজনেস আওয়ারের মধ্যে। বিজনেস আওয়ারে এবার সময় হলো বিজনেস পয়েন্টের। প্রিয় দর্শক, বিজনেস পয়েন্টে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদকে। নিশ্চয়ই আপনারা চেনেন যে তিনি চেয়ারম্যান RPIB রিসার্চ অ্যান্ড পলিসি ইনিশিয়েটিভ বাংলাদেশের, এবং তিনি প্রাক্তন সচিব। আমরা আজকে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং নানা বিষয়, কর্পোরেট এবং ট্যাক্স নিয়ে নানা ধরনের আমরা জটিল পরিস্থিতির মধ্যে পড়ি এবং বিনিয়োগের নানা দিক নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। মোহাম্মদ নাসির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কথাটি বলছিলাম যে সাম্প্রতিক সময়ে আমরা বিশেষ করে মানুষের মধ্যে ট্যাক্স ভীতি নিয়ে কিন্তু একটা বড় ধরনের ভীতি কাজ করে, এবং আমরা আমাদের গবেষণা বা আপনার যে গবেষণা প্রতিষ্ঠান RPIB, সেখান থেকেও কিন্তু এই বিষয়গুলো বারবারই উঠে এসছে যে আসলে এই ভীতি যদি কমানো যায় তাহলে কিন্তু মানুষের আদায়ের একটা বড় জায়গা তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকারের সবচেয়ে বড় যে বাজেট সেটি হচ্ছে 2018-19 অর্থ বছরের বাজেট। এই বাজেটে একদিকে যেমন প্রচুর রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে এবং উন্নয়ন ব্যয়ের বাজেটও অনেক বড়। আপনারা জানেন যে 4,60,000 কোটি টাকার বাজেট যেটি আছে, তার মধ্যে ঘাটতি ধরা হয়েছে 3.9% জিডিপির। এই যে ঘাটতি যেটি আছে সেটি আমরা কিভাবে মোকাবেলা করব এবং এই ঘাটতি যাতে না বাড়ে সেজন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি করা। আপনারা জানেন যে বর্তমান মাননীয় অর্থমন্ত্রী, যিনি পরিকল্পনা মন্ত্রী হিসাবে গত 5 বছরে অত্যন্ত সার্থকতার সাথে এই পরিকল্পনা মন্ত্রণালয়ের যে দায়িত্ব পালন করেছেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পর স্বাভাবিকভাবে জনগণের একটি প্রত্যাশা, আপনি যেটি বলেছেন যে ট্যাক্স ভীতি দুই রকম, একটি হচ্ছে সাধারণ পাবলিকের ভীতি, আরেকটি হচ্ছে কর্পোরেট জগতের ভীতি। এই ভীতি দূর করা প্রয়োজন এবং আমরা মনে করি যে মাননীয় অর্থমন্ত্রী সেটি করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের একটি জানা প্রয়োজন, সেটি হচ্ছে যে বছরের আমাদের ট্যাক্স খাতে রাজস্ব আদায়ের যে টার্গেট সেটি হচ্ছে 1 লক্ষ কোটি টাকা, এবং এর মধ্যে দুটি খাত থেকে এটি আসে। একটি হচ্ছে কর্পোরেট ট্যাক্স, আরেকটি হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যান্ড আদার্স। এই যে দুটি জায়গার থেকে আমাদের ট্যাক্স যেটি আসবে সেটির জন্য আমরা কর্পোরেট ট্যাক্স সর্বোচ্চ 40% পর্যন্ত আছে এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে 30% আছে। এগুলি কম বেশি হয়, বিভিন্ন সময় SRO দিয়ে এটি কম বেশি করানো হয় প্রয়োজনে। এছাড়া সারচার্জও অনেক সময়, বিশেষ করে তামাক জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এবছরও করা হয়েছে। এই যে জিনিসগুলি আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে রাজস্ব আদায়ের যে টার্গেট সেটি অ্যাচিভ করার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ট্যাক্স রেট বাড়ানো না, সেটি হচ্ছে আমাদের কোনটি প্রয়োজন, ট্যাক্সের ক্ষেত্র বৃদ্ধি করা। ইনকাম ট্যাক্সের যে আপনারা জানেন যে 16 কোটি দেশের লোকের যে দেশ, সেখানে অ্যাক্টিভ আমাদের রেজিস্টার্ড আছে কিন্তু 22 লক্ষ, এবং সরকার সেটি 2022-23 অর্থ বছরে এটি 1 কোটিতে উন্নীত করার যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেজন্য আমরা সরকারকে স্বাগত জানাই। কিন্তু আমাদের মেকানিজমটা কি, আমাদের টার্গেট করলে হবে 22-23 অর্থ বছর কিন্তু আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, সেজন্য যে টার্গেটগুলি আমাদের গ্রহণ করা প্রয়োজন সেটি নিয়ে আমরা মনে হয় আলোচনা করতে পারি। সেটির মধ্যে যেটি আছে, আমাদের মনে রাখতে হবে যে 1% কর্পোরেট ট্যাক্স যদি আমরা রিডাকশন করি তার এফেক্ট হয় 1,000 কোটি টাকা। মানে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই তাহলে দেখবেন যে মাহাথির মোহাম্মদ তার সময় এই ট্যাক্সের যে রিফর্ম করেছিল সেটি করেই কিন্তু অভ্যন্তরীণ সম্পদের যোগান দিয়েছিল। আপনি যদি আমরা গবেষণায় দেখেছি গত দুই বছরে ইউএসের যে কর্পোরেট ট্যাক্স রেট সেটি তারা কিন্তু একেবারে রিস্ট্রাকচারিং করে তাদের কিন্তু রাজস্ব আদায় বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আমি কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি বা হ্রাসের কথা বলছি না, আমি যেটি বলছি রিস্ট্রাকচারিং করতে হবে। সেই রিস্ট্রাকচারিংয়ের মধ্যে যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে আপনারা জানেন যে 40% ট্যাক্স এটি
আমার দেশে উন্নত দেশের জন্য অনেক বেশি। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটি দেশের একটি নিজস্ব অর্থনীতির ভাবধারা আছে, নিজস্ব কিছু কালচার কৃষ্টি আছে, কিছু ব্যবসা বাণিজ্যের ধারা আছে। এটিকে আমাদের স্মরণ রাখতে, অর্থাৎ অন্য দেশের কোনো পদ্ধতি আমার দেশে কিন্তু সরাসরি প্রয়োগ করা যাবে না। আমার দেশে যেটি প্রয়োজন হবে সেটু কাস্টমাইজেশন আমাদের প্রয়োজন, আমাদের নিড অনুসারে কাস্টমাইজেশন প্রয়োজন হবে। আমরা এই কর্পোরেট ট্যাক্সটাকে বিভিন্নভাবে আমরা এটি পরিবর্তন করতে পারি এবং সেক্ষেত্রে আমি বলবো মেইন অ্যাক্টর হিসাবে এখানে ভূমিকা রাখতে পারে মাননীয় অর্থমন্ত্রী। বাহ স্যার, এই যে আপনি বলছিলেন যে পুনরায় বিন্যাস করা, এবং এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না একটা দিক। অন্যদিকে হচ্ছে যে আমরা যদি লক্ষ্যমাত্রাটা বাড়াতে যাই, যে 16 কোটি দেশের মানুষের দেশ, সেখানে মাত্র আমরা 23 লাখ মানুষ ট্যাক্স দেই, তাও আবার যেন না দিতে পারলেই বাঁচি, এরকম একটা মন মানসিকতা। আবার স্যার যারা ব্যবসা করছেন অনেক বছর ধরে, বা আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটা আপনি বলছিলেন অনুষ্ঠান শুরু করার আগে, যে গ্রাম অঞ্চলে বা মফস্বল শহরে বা উপজেলা শহরগুলোতে প্রতিদিন 1 লাখ টাকা আয় করে, অর্থাৎ মাসে 30 লক্ষ টাকা, কিন্তু দীর্ঘদিন ধরে তারা ট্যাক্সের আওতায়। এদেরকে আমরা দ্রুত কিভাবে নিয়ে আসতে পারি? হ্যাঁ, আপনি জানবেন যে বর্তমান সরকারের যে নির্বাচনী অঙ্গীকার, তার মধ্যে একটি বড় অঙ্গীকার ছিল হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ ডিজিটালাইজেশন। আমাদের ট্যাক্স আদায়ের সাথে সাথে আমাদের দুর্নীতির একটি বিষয় আছে, সেটিও কিন্তু আমাদের একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি ট্যাক্স আদায় বৃদ্ধি করতে হলে, তাহলে আমরা গবেষণায় যেটি দেখেছি, আমরা একেবারেই আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের গবেষণা বা আমাদের যে স্ট্র্যাটেজির কথা আমরা বলবো, সেটি আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি, সেটি সরকার বিবেচনা করতে পারে, সেটি পরীক্ষা নিরীক্ষা করতে পারে। সেখানে যদি আমরা দেখি যে আমাদের একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় আমরা যে ট্যাক্স প্রদান করি, আমাদের যে অ্যাসেট আছে, আপনি দেখবেন যে শহরে এবং সারা দেশে লক্ষ লক্ষ ট্রাক চলছে, হাজার হাজার বাস চলতেছে, বড় বড় মৎস্য খামার আছে, লক্ষ লক্ষ আমাদের দেশে যে এই আমাদের মোবাইল সেট আসছে, এই সমস্ত বিষয়গুলির উপরে কি ট্যাক্স আদায় হচ্ছে কিনা। বিশেষ করে আমি বলবো যে যে সম্পদগুলি আমাদের ট্যাক্সেবল সম্পদ আছে, সেটি কি ট্যাক্সের আওতায় এসেছে কিনি, এটি দেখা হচ্ছে ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে এনবিআর এর দেখার দায়িত্ব। সেই ক্ষেত্রে যদি এনবিআর অর্থাৎ সরকার বিবেচনা করে, একটি শক্ত সার্কুলার প্রদান করে যে একটি নির্দিষ্ট সময় দিয়ে যে আগামী এতদিনের মধ্যে বাংলাদেশের যে ট্যাক্সেবল যে সম্পদ যার যেটুক আছে সেটি ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত করতে হবে। যদি এই ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ইনডেমনিটি দিতে হবে। কী ধরনের ইনডেমনিটি? আমরা বিদ্যুৎ ক্ষেত্রে ইনডেমনিটি দিয়েছি। আমরা যদি এখানে বলি যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়তো 10 বছর ট্যাক্স দেয় না, গ্রামের মানুষ না জেনে হতে পারে, ইচ্ছাকৃত হতে, যেভাবেই হোক না কেন, এটা হয়েছে। আমরা যদি এখন সেই প্রতিষ্ঠানটা যদি ট্যাক্স দিতে আসে, আমরা যদি বলি যে গত 10 বছরের ট্যাক্স দাও, 20 বছর, তাহলে আসবে না। আপনি বলে দেন যে এখন থেকে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, আপনার যে সম্পদ, এটি ট্যাক্সে ইনক্লুড করা হলে তার জন্য কোনো ধরনের বকেয়া ট্যাক্স আদায় করা হবে না। এই ইনডেমনিটি আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই ইনডেমনিটি দেওয়ার পর সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা প্রশ্ন করতে পারবে না যে আপনি এতদিন দেন না, এই অ্যাসেট আপনি কোথায় পেলেন। এটি যদি আমরা করি, আমরা এই ধরনের সার্কুলার দিয়ে দিই যে আপনার সমস্ত ট্যাক্স অ্যাসেট যেটি আছে সেটি আপনার ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এটি সরকার থেকে শক্তভাবে সার্কুলার দেওয়া যেতে পারে। যে কাজটি করেছিল মালয়েশিয়া, মাহাথির মোহাম্মদ, এই কাজটি করার পরে কিন্তু প্রচুর পরিমাণ বিনিয়োগ, অর্থাৎ প্রচুর পরিমাণ যে এটা হচ্ছে ব্ল্যাক মানি হোয়াইটে চলে আসছে। আমরা যদি এটি করি, এতেও দেখবেন যে কিছু লোকে ট্যাক্স দেবে, কিছু লোকে দিবে না, অর্থাৎ অ্যাসেট সবগুলি আসবে না। এরপরে যদি আমরা সেকেন্ড স্টেপে আমরা যদি যাই, সরকার চিন্তা করে যে যারা এই ট্যাক্সগুলি দিল এবং যারা দিল না, সার্কুলারটি ইস্যু হবে এইভাবে যে সমস্ত ট্যাক্সেবল অ্যাসেট যে ট্যাক্সের মধ্যে থাকবে না, সেই সমস্ত সম্পদ ক্রয় বিক্রয়ের করা যাবে না। অর্থাৎ যে কোনো সম্পদ এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ট্যাক্স সার্টিফিকেটে অর্থাৎ ট্যাক্স সম্পদ বিবরণীতে আছে কিনা এটি দেখা হবে। যদি না দেখা হয় তাহলে সেই সম্পদ ক্রয় বিক্রয় করা যাবে না। এই সার্কুলারটা যদি শক্তভাবে একটি নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, তাহলে দেখবেন তাতেও প্রচুর পরিমাণে ট্যাক্স আমাদের মধ্যে আসবে। কিন্তু এটি স্যার, একটা কথা আপনি বলছিলেন যে আসলে বিনিয়োগের কথা বা বিনিয়োগ বৃদ্ধির করা, বা আমাদের কালো টাকা যেন বিপুল পরিমাণ মেইন স্ট্রিম অর্থনীতিতে প্রবেশ করে, সেই একটা
চ্যালেঞ্জ কিন্তু সবসময় আমাদের মধ্যে থাকে একটা দিক। অন্যদিকে মাহাথির মোহাম্মদের উদাহরণটি বারবার আসে এই কারণে যে সে সময়ে কিন্তু অসংখ্য বড় বড় বিনিয়োগ সে সময় ঢোকার সুযোগ পেয়েছিল তার এই পলিসিগত পরিবর্তনের কারণে, যেটি আপনি এর আগেও বলার চেষ্টা করলেন। তাহলে বিনিয়োগের চিত্রটি কেমন দাঁড়াবে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে আপনি দেখবেন যে আমরা কিছুদিন আগে পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে কোটিপতির সংখ্যা, কোটিপতি মানে একটা ফ্ল্যাট যে আছে সেও কোটিপতি, সেই কোটিপতি না, অর্থাৎ তাদের সারপ্লাস মানির কোটিপতির সংখ্যা যেটা আছে সেটি কয়েক হাজার। আপনারা দেখছেন যে সরকারের 4 লক্ষ কোটি টাকার বাজেট এবং আমাদের জিডিপির যে এখন যে গ্রোথ 7.86% যেটা আমাদের গ্রোথ হচ্ছে, এই যে আমাদের গ্রোথ আছে তার ফলে হচ্ছে কি আমরা ধনীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে, কিন্তু তাদের বিনিয়োগের টাকা কোথায় সেটি আমাদের আজ স্মরণ করতে হবে। আমরা যে দুইটি স্টেপের কথা বলেছি, আমরা থার্ড স্টেপে যদি বলি যে কোনো সম্পদ যদি ট্যাক্স ফাইলে না থাকে তাহলে সরকার সেটি বাজেয়াপ্ত করার ক্ষমতা সংরক্ষণ করে। এই পর্যন্ত একটি সার্কুলার দেওয়া প্রয়োজন। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনটি স্টেপ যদি বর্তমান সরকার, বিশেষ করে আমরা অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা করি, মাননীয় অর্থমন্ত্রী তার যে উনি একজন ডাইনামিক অর্থমন্ত্রী, পার্সোনালিটির মানুষ, তিনি যদি এটি নেয় এবং সরকারের জন্য এই সময়টি হচ্ছে সবচেয়ে উত্তম সময়, অর্থাৎ সরকার আসার পরপরই আগামী 5 বছর সময় সরকারের হাতে রয়েছে। সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার জনসমর্থন এখানে রয়েছে এবং মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ যেভাবে অগ্রগতির দিকে আগাচ্ছে, আমরা বড় বড় প্রকল্পগুলি যে করছি, সেই সমস্ত ক্ষেত্র নির্ধারণ করে যদি বলা হয় যে আপনারা যদি ট্যাক্সে এখানে দেন, এই সমস্ত জায়গায় বিনিয়োগ করেন, তাহলে ইনডেমনিটি দেওয়া হবে, তাহলে দেখবেন যে বিদেশ থেকেও টাকা আমার দেশে আসতেছে। আমরা ইউএসের একটা উদাহরণ দিই, গত 2 বছরে তারা ট্যাক্স রিস্ট্রাকচারিং করার মাধ্যমে প্রচুর পরিমাণ তাদের অর্থ যেগুলি বিভিন্ন দেশে যাওয়ার প্রক্রিয়া ছিল সেগুলি কিন্তু ইউএসএতে ঢুকেছে। তো আমরাও আশা করব যে বাংলাদেশে আপনি একটি দেখেন যে বাংলাদেশের 2-3টি ইন্ডিকেটর আমরা একটু দেখি যদি, যে একটি পত্রিকায় এসেছে যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আরেকটি হচ্ছে যে সেকেন্ড হোম, মালয়েশিয়া বা অন্যান্য দেশে সেকেন্ড হোমে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং এই সেকেন্ড হোমের টাকা কিন্তু মালয়েশিয়া যে দিতে হয় না, আপনি যদি বাংলাদেশে বিভিন্ন জায়গা আছে যেখান থেকে এই টাকাটা বাংলাদেশ থেকে বিনিয়োগ করা যায়, তাহলে আমার যে যে মানে এই সুবিধাটা তো ওরা দিচ্ছে বলেই এখানে সেখানে না, হচ্ছে, আমি বলছি যে সেখানে আমার ইন্টেলিজেন্স কোথায়, তারা কিভাবে বাংলাদেশ থেকে এই টাকাগুলি চলে যায়, কারা এখানে বিনিয়োগ করতেছে, এই টাকাগুলি যাচ্ছে সেখানে, এখানে যদি তারা বিনিয়োগের সুযোগ পেত এবং এখানে যদি ট্যাক্স ফাইলে ঢুকানোর ইনডেমনিটি দেওয়া হতো, ইনডেমনিটি কিন্তু সারা জীবনের জন্য হবে না, একটি নির্দিষ্ট সময়ের জন্য, এবং তারপরে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে। এটি যদি হয় তাহলে দেখবেন যে আমরা যেটি বলছি যে বিদেশ থেকে আমাদের প্রথম বাজেট বা প্রথম 10 বছরের বাজেট আপনি দেখবেন যে বাজেটে আমার নির্ভরশীলতা একেবারে 95% থেকে 70-80% পর্যন্ত আমাদের এই নির্ভরতা ছিল। আমরা সেই নির্ভরতার থেকে আমরা অনেকখানি স্বনির্ভর হয়েছি এবং এই যে অনেকখানি কেন স্যার, এখন তো মাত্র 2%-এরও কম বিদেশ নির্ভরতা, এবং আশা করি আগামী বাজেটেও এই 2% না নিলে কি হয় সেটা তো আমরা হতেই পারি, করতেই পারি। আমি যে গবেষণা প্রতিষ্ঠানের আমরা যে প্রস্তাবটি দিয়েছি, সরকার এটি যে হুবাহু করবে না, সরকার তার প্রক্রিয়ায় নিয়ে এই সাজেশনটা প্রক্রিয়ায় নিয়ে যদি এটি করে, তাহলে দেখবেন যে আমাদের দেশের রাজস্ব আয় একেবারে মানে একটা বিরাট জাম্প দিবে। এবং সেক্ষেত্রে যে কথাটি বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে যে আমরা 21 সাল কিংবা 41 সালে আমরা যে উন্নত দেশেও 41 সাল লাগবে না, তার আগেই আমরা আমাদের যে অর্থ আছে, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে শক্তভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পদ্মা সেতু নিজের অর্থে আমরা এটি বাস্তবায়ন করব, বাস্তবায়ন তো করছি আমরা, ইনশাল্লাহ এটি বাস্তবায়ন হয়ে যাবে, আগামী বছরের মধ্যে এটি বাস্তবায়ন হবে। তাহলে দৃঢ়তা যদি থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা আছে, মাননীয় অর্থমন্ত্রী যেভাবে শক্তভাবে এসেছে, এবং দেখবেন যে এই সরকার নির্বাচনের পরপরই আমরা শেয়ার মার্কেট সহ
বাইরে যে এফডিআই আমাদের যেটা আছে, সৌদি এর ইনভেস্টমেন্ট টিম আছে, এবং আজকে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর যে যোগাযোগ সেক্টরের যে আলোচনাটা হয়েছে, যে সমস্ত উদ্বোধন হলো, আমরা রেলওয়ের বগি পাচ্ছি, এবং আমরা বাস বিআরটিসি পাচ্ছি, বাস পাচ্ছি, দারুণ সার্ভিস এটি হচ্ছে আমাদের জন্য, আমরা বলবো যে বিশ্ববাসীর, শুধু প্রতিবেশী না, বিশ্ববাসীর আমাদের প্রতি, এই সরকারের প্রতি একটি আস্থার প্রতীক। আচ্ছা স্যার, একটা বিষয় বিনিয়োগ নিয়ে আমার বেশ কিছু বিষয় আছে, যেমন আপনি ভারতীয় বিনিয়োগের কথাটি বললেন। আবার অতি সম্প্রতি আমরা দেখলাম যে সৌদি বিনিয়োগও কিন্তু বেশ একটা ভালো জায়গার দিকে যাচ্ছে, এবং নানা ধরনের একটা অচল অবস্থা এর মধ্যে তৈরি হয়েছিল, সকল কিছু কাটিয়ে এখন কিন্তু সৌদি বিনিয়োগটি আসার মুখ দেখছে। অর্থাৎ আমাদের পলিসির পরিবর্তনের কারণে কি নিয়ম নীতি সহজ করার প্রেক্ষিতে কি এই বিনিয়োগগুলো আসছে কিনা, বা সেটাই যদি হয় তাহলে আমাদের এই উপনিবেশিক যে আইনগুলো আছে বা পলিসিগুলোকে আরেকটু সময় উপযোগী, বা এই বিষয়গুলো নিয়ে তো আপনি কাজ করেন বা গবেষণা করেন, তাহলে তো স্যার বিনিয়োগ কিভাবে ত্বরান্বিত করা যায়? বিনিয়োগ ত্বরান্বিত করার জন্য যেটি বলা হয় যে ইকোনমিক ডিপ্লোমেসি, সেই ইকোনমিক ডিপ্লোমেসির অন্যতম একটি বিষয় হচ্ছে যে একটি রাজনৈতিক সরকারের স্থিতিশীলতা। আপনারা দেখবেন যে এই প্রথম অর্থ বছরের প্রথম কোয়ার্টারে আমাদের যে খরচ বা আমাদের এডিপি বাস্তবায়ন এটি যা ছিল, এই সেকেন্ড কোয়ার্টারে আমাদের বাস্তবায়নের বৃদ্ধি পেয়েছে, এবং এফডিআই বৃদ্ধি পেয়েছে, সৌদি ইনভেস্টমেন্ট আসছে, এবং আপনি দেখবেন যে জাইকা বাংলাদেশের উন্নয়নকে বলেছে এটি হচ্ছে একটি অপ্রত্যাশিত, একটি উল্লেখযোগ্য এই অসাধারণ অগ্রগতি। তো এই বিনিয়োগ বৃদ্ধির জন্য যেটি প্রয়োজন, স্থিতিশীল সরকার প্রয়োজন। আরেকটি হচ্ছে যে আমাদের যে বিনিয়োগ যে নীতিমালা যেটি আছে, বিনিয়োগের যে পদ্ধতি আছে, সেটিও কিন্তু অত্যন্ত বিনিয়োগ ফ্রেন্ডলি, আমরা বলবো, বিদেশিরা এখানে আসে, কিন্তু যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে সার্ভিস। আমার যদি এয়ারপোর্টে আসার পরের থেকে পরবর্তী হয়তো হাই লেভেল ডেলিগেশন যখন এয়ারপোর্টে বা অন্য জায়গায় আসে, তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা যখন বাংলাদেশে আসে তখন তার সে যে সার্ভিস আমার কাছে প্রত্যাশা করে এবং সেই বিনিয়োগের যে নিশ্চয়তা প্রত্যাশা করে, সেটি কিন্তু আমাদেরকে প্রদান করতে হবে। সেই সার্ভিস ইমপ্রুভমেন্টের জন্য আবারও বলছি যে বর্তমান সরকারের যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে বলা আছে ডিজিটালাইজেশন এবং প্রযুক্তির ব্যবহার। আপনি দেখবেন যে আমাদের সার্ভিস সেক্টরে, আপনারা যদি দেখেন যে ভূমি সেক্টরে যে সমস্ত আমরা ডিজিটালাইজেশন যেখানে যেখানে করা হয়েছে, এবং সার্ভিস সেক্টরে যে সমস্ত জায়গায় ডিজিটালাইজেশন করা হয়েছে, সে জায়গায় কিন্তু দুর্নীতি কমেছে। অর্থাৎ প্রযুক্তির ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি এবং ব্যাপকভাবে করতে পারি, তাহলে আমরা কিন্তু এই বিনিয়োগ ফ্রেন্ডলি অবস্থাটা এখানে পাবো। আরেকটা জিনিস আপনারা দেখবেন যে জাতীয় রাজস্ব বোর্ড তার সমগ্র কার্যক্রমকে ডিজিটালাইজেশন করার জন্য একটি প্রকল্প তারা এটা পরীক্ষা নিরীক্ষা করছে। এটি যদি করা যায়, অর্থাৎ প্রত্যেকে এনআইডির সাথে যদি সংযুক্ত থাকে, তাহলে আমরা অভ্যন্তরীণ রাজস্ব যে বিষয়টি সেটি হবে, এবং বিনিয়োগের জন্য যেটি সবচেয়ে বড় হচ্ছে এখানকার বিনিয়োগ পরিবেশ, স্থিতিশীল সরকার, এবং আমরা যেটি বলবো যে আমরা যদি সার্ভিস তাদেরকে নিশ্চিত করতে পারি, তাহলে বিনিয়োগ এখানে আসবে এবং উন্নয়ন আমাদের হবে। আমরা প্রায় শেষের দিকে, আমার যেহেতু আমরা রিসার্চ অ্যান্ড পলিসি ইনিশিয়েটিভ বাংলাদেশ যেটি নিয়ে আপনি কাজ করেন, গবেষণা করেন, আমার একেবারে লেমেন টাইপের একটি প্রশ্ন যে স্যার, এই যে বড় বড় প্রজেক্টগুলো হয়, আমরা দেখি এর ভেতরে এক ধরনের দুর্নীতি, অর্থাৎ আমি কাগজে কলমে কোনো দুর্নীতি করছি না, কিন্তু আমার মরালি আমি প্রকল্পটাকে দীর্ঘায়িত করা মানেই হচ্ছে যে এটার ব্যয় বৃদ্ধি পাওয়া, এবং সেটার একটা ভাগ বাটোয়ারা তো প্রসঙ্গক্রমেই এসে যায়। আমরা এরকম অসংখ্য প্রকল্পের কথা জানি যে বছরের পর বছর কোনো রকম কোনো আইনি জটিলতা ছাড়াই কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, এবং হয়ে সেটি কিন্তু ব্যয় অনেক বৃদ্ধি পাচ্ছে। গবেষণা কি বলে যে এই জায়গাগুলো কিভাবে ওভারকাম করা যায়? আপনারা একটি বিষয়ে আমরা সবাই জানি যে এখন এমটিবিএফ যেটি আছে, মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক যেটি আছে, সেখানে প্রত্যেকটি প্রকল্পের জন্য আপনারা জানেন যে এডিপি বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশন থেকে আমরা যখন ডিপিপি প্রস্তুত করি, তখন কিন্তু বছর ওয়াইজ ব্রেকআপ দেওয়া থাকে যে এই প্রকল্পটি 4 বছরের জন্য কোন বছর কত টাকা বরাদ্দ হবে।
কিন্তু আমরা রিসোর্স যখন অ্যালোকেশন দেই তখন দেখা যায় যে এই যে প্রজেক্টে যে প্রজেকশন দেওয়া আছে হয়তো এবছর 100 কোটি টাকা, সেখানে আমরা 100 কোটি টাকা দিতে পারি না ডিউ টু রিসোর্স কনস্ট্যান্ট। তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটি হচ্ছে আমরা যে প্রকল্প গ্রহণ করি আমার বাজেটের সীমাবদ্ধতার বাইরেও আমি প্রকল্প গ্রহণ করি, অর্থাৎ আমার রিসোর্স অ্যালোকেশনের চেয়ে আমি অনেক বেশি প্রকল্প গ্রহণ করি যেটির সাথে ফান্ডের সাথে এই ডিপিপির যে রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে না। ম্যাচ না করার কারণে যে 4 বছরে যে প্রজেক্টের বরাদ্দ দেওয়া প্রয়োজন ছিল সেটি 4 বছরে বরাদ্দ দেওয়া সম্ভব হয় না, অটোমেটিকলি এটি ওভাররান হয়। আর আপনি যে কথাটি বলেছিলেন যে ইন্টেলেকচুয়াল কারাপশনের যে কথাটি আছে, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। ইন্টেলেকচুয়াল কারাপশন যে আছে সেটি মানুষের সহজাত প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তি নিবারণ করার জন্য 3টি বিষয় আমাদের প্রয়োজন। একটি হচ্ছে কঠোর মনিটরিং, যেটি আইএমএডি যেটি করছে সেটির সাথে সাথে আপনারা জানেন যে এখন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বড় প্রকল্প ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলি আলাদাভাবে মনিটরিং করা হচ্ছে। এই মনিটরিংটা যদি আমরা জোরদার করতে পারি তাহলে এই কারাপশন কমানো সম্ভব। দ্বিতীয় হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন যে কাজগুলি করছে, যে একটি কারাপশন হওয়ার পরে এই লোকটাকে ধরা, টাকাকে ধরা, এটি যেমন গুরুত্বপূর্ণ, এর সাথে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিভেনশন। অর্থাৎ একটি প্রকল্প যখন বাস্তবায়ন হয় তখন থেকেই তারা মাঝে মাঝে যদি এক প্রকল্প অর্থাৎ 10টা প্রকল্প যদি সিম্বলিক তারা নিয়ে আগের থেকে তারা যদি কিছু এখানে ইনফরমেশন দেয় যে এইভাবে হচ্ছে, এটি সঠিক হচ্ছে না, এটি সঠিক হচ্ছে না, তাহলে হবে কি প্রিভেনশনটা খুব জরুরি। স্যার আমরা শেষ করব এবং যে কথা বলছিলাম যে আমরা আরপিআইবি যে গবেষণাগুলো করে নিঃসন্দেহে এই গবেষণাগুলো দেশের অর্থনীতিতে এগিয়ে তো নেবেই এবং রাজনীতিতেও আপনাদের যে গবেষণাগুলো আছে সেগুলো নিয়ে হয়তো আমরা আরও একদিন কথা বলবো। স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের যে প্রপোজাল যেটি আছে যে আমাদের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, ট্যাক্সের রেট মানে ক্ষেত্র বৃদ্ধি, সেটি হচ্ছে আবারও আমি বলি যে প্রথমে হচ্ছে একটি সার্কুলার দিতে হবে, সকল সম্পদ আমাদের ট্যাক্সের আওতায় আনতে হবে। দ্বিতীয় দিতে হবে যদি সম্পদ আমার ট্যাক্সের মধ্যে না আসে তাহলে সেটি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা জারি করতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে যারা সম্পদ এই নির্দিষ্ট সময়গুলির মধ্যে অন্তর্ভুক্ত করবে না সেটি ফরফিট করার ক্ষমতা সরকার সংরক্ষণ করে, এই ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করি যে বর্তমান মাননীয় অর্থমন্ত্রী যেটি আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে এবং আমাদের অভ্যন্তরীণ সম্পদ যেটি আছে এটি আমরা অভ্যন্তরীণ রাজস্ব আয় এটি অনেক বৃদ্ধি পাবে বলে আমি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও শুভেচ্ছা। আবারও আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রবি থেকে বৃহস্পতি একেবারে 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত আমরা বিজনেস আওয়ার, হ্যাপেনিং আওয়ার নিয়ে আপনাদের সামনে থাকি। আজ বিদায় নিচ্ছি, আবারও যেতে যেতে মনে করিয়ে দিব খবরের আপডেট পেতে চোখ রাখুন AT নিউজের পর্দায়।